আসসালামু আলাইকুম। আজকে মূলত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বিষয়ে দু একটি কথা বলব। বিশেষ করে গত মার্চ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীন সফর করে এসেছেন। সেখানে মূলত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ আরও কিছু বিষয় বাংলাদেশে আধুনিক হসপিটাল করা এবং এআই সহ অন্যান্য সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত প্রযুক্তিগত বিভিন্ন সাহায্য সহযোগিতা করার ব্যাপারে চীন আগ্রহ প্রকাশ করেছে। চীন মূলত জাপান, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতোই বাংলাদেশের একটি উন্নয়ন অংশকারী দেশ, উন্নয়ন সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত দীর্ঘদিন যাবত। এমনকি বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী রাষ্ট্রের মধ্যে চীন একটি। সেক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের মতো চীন বাংলাদেশের একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। অন্যদিকে ভারতও বাংলাদেশের মূলত বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। পাশাপাশি ভারতও মূলত কিছুদিন আগেও বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প থেকে বিভিন্ন কিছু প্রকল্পে বাংলাদেশে মতো উন্নয়ন সহযোগী হওয়ার চেষ্টা করেছে। যাই হোক, তিস্তা প্রকল্পটি মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বিশেষ করে এটি উত্তরাঞ্চলের ৬টি জেলার জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কৃষিকাজ এবং বন্যা নিয়ন্ত্রণ করা এবং বসবাস এবং অন্যান্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বিশেষ করে ইতিহাস থেকে দেখা যায় এই ফারাক্কা বাঁধটি একটি মারাত্মক সমস্যা, এটি দীর্ঘদিনের সমস্যা ছিল। পাশাপাশি এই ফারাক্কা বাঁধ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়েছে, নানান সমস্যা হয়েছে। বাংলাদেশে প্রায় ৭০ বছর যাবৎ এই দীর্ঘ সমস্যা। যদিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় মূলত তিস্তা চুক্তিটির বিষয়ে একটি জাতিসংঘের মাধ্যমে একটি মধ্যস্থতা হয়েছিল, যেখানে মূলত বাংলাদেশ প্রায় ৩৫% থেকে ৩৯% মূলত পানি পাওয়ার কথা রয়েছে, যেখানে মূলত ভারত ৪০-৪১% পানি পাওয়ার কথা। যাই হোক, ২০১১ সালেও চুক্তিটি হওয়ার কথা ছিল, যেখানে চুক্তির সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ প্রায় ৩৭% পানি পাবে এবং ভারত ৩৯% পানি পাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মূলত এই তিস্তা চুক্তির বিষয়ে বাধা সৃষ্টি করে, যার ফলে ভারতের কেন্দ্রীয় সরকার এই তিস্তা চুক্তিটি সম্পন্ন করতে পারে না। এখনও এটি নিয়ে মূলত ভারতের সঙ্গে আলোচনা চলছে, এটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে তিস্তা চুক্তিটি মূলত চীনের সাহায্যেই দ্রুতই করে ফেলা উচিত বলে আমি মনে করি। কারণ কিছুদিন আগেও ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, যেখানে দেখা গেল ভারত সিন্ধু নদীর পানি মূলত এটি বন্ধ করে দিয়েছে। যদিও এটি আন্তর্জাতিক আইন মেনেই ভারত পাকিস্তানের সাথে চুক্তিটি করেছিল এবং নদীর পানি দিয়ে আসছে, যুদ্ধের সময় হঠাৎ করে এটি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক আইন মেনে চুক্তি করা সত্ত্বেও যে কোনো সময় ভারত যে কোনো নদীর পানি বন্ধ করে দিতে পারে, বিশেষ করে আইন লঙ্ঘন করে। যদিও আন্তর্জাতিকভাবে মূলত ২৬০টি আন্তর্জাতিক নদী রয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সেগুলো প্রবাহমান সকল দেশকেই নদীর পানি প্রদান করতে হয়, এটি আন্তর্জাতিক নিয়ম। সেই অনুযায়ী বাংলাদেশও তিস্তা নদীর পানি এবং আরও প্রায় ভারতের সাথে বলা চলে ৭০টির মতো নদী রয়েছে, যেগুলোর পানি বাংলাদেশ পাবে ন্যায্য হিস্সা হিসেবে, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু এই সকল চুক্তিগুলো নদীর, বিশেষ করে যে ২০১১ চুক্তিটি হওয়ার কথা ছিল, এটি হয়েও যেত। ভারত চাইলে যে কোনো সময় পাকিস্তানের এই সিন্ধু নদীর মতোই যে কোনো পরিস্থিতিতে কোনো ধরনের বিরোধ সৃষ্টি হলে বন্ধ করে দিতে পারত, যেমন নেপালে ভারত অবরোধ সৃষ্টি করেছিল। ঠিক একই রকম বাংলাদেশেও কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তিস্তা নদীর চুক্তিটি ভারতের সাথে সম্মতিতে হলেও ভারত এটি বন্ধ করে দিতে পারবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ভারতের আশায় বসে না থেকে, বিশেষ করে চীন যেহেতু সাহায্য করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে চীনের এই বিনিয়োগটি গ্রহণ করা উচিত এবং দ্রুতই চীনের এই সাহায্যে
তিস্তা নদীর মহাপ্রকল্পটি বাস্তবায়ন করা উচিত। বিশেষ করে নদীর পাড়ের মেরামত করা এবং নদীর পাড়ে বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা এবং উচ্চ বিশেষ করে 50-60 বা 100 তলা বিশিষ্ট বহুতল এখানে একটি শহর তৈরি করা ভবনে, সেই বিবেচনায় দেখা যাবে প্রায় 6টি অঞ্চলে মানুষই বিশেষ করে বড় আকারে প্রকল্প গ্রহণ করলে মূলত ওই শহরেই ওই ভবনগুলোতে অবস্থান করতে পারতেছে। এমনকি আশেপাশের অঞ্চলের লোকজনগুলোকে বিশেষ করে ওই অঞ্চলে নিয়ে আসা যাবে এবং ওই অঞ্চলে ভবনে শহরে রাখা যাবে। পাশাপাশি একইভাবে অন্যান্য অঞ্চলগুলো খালি করে দিয়ে কৃষিকাজ এবং অন্যান্য প্রজেক্ট এবং বিশেষ করে বাগান বা অন্যান্য বিষয়গুলো প্রকল্প গ্রহণ করা যাবে। কৃষি ইন্ডাস্ট্রি সকল প্রকল্পই নেওয়া যাবে। ধীরে ধীরে এভাবেই মূলত বিভিন্ন বহুতল ভবনের শহর সৃষ্টি করে তৈরি করে বিশেষ করে আশেপাশের কয়েক ডিস্ট্রিক্টের লোকজন একই ডিস্ট্রিক্টে নিয়ে আসতে হবে। এভাবেই মূলত চীনের মতো বিশেষ করে হাইরাইজ ভবনের শহরের দিকে মূলত বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এখন। সেই জন্য তিস্তা প্রকল্পটি অত্যন্ত জরুরি এবং চীনের এই বিষয়ে বহুতল ভবনের বিষয়ে বিশাল অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে চীনের বিনিয়োগটি অবশ্যই গ্রহণ করা উচিত। আর ভারতের যে বিষয়টি ভারত মূলত বাধা সৃষ্টি করে থাকে, আপত্তি দিয়ে থাকে যে তার শিলিগুড়ি করিডোরে সামরিক ক্ষতি হবে, যেটি মূলত বাস্তবসম্মত নয়। কারণ পাকিস্তানই মূলত কিছুদিন আগে যে যুদ্ধ হলো ভারত এবং পাকিস্তান যুদ্ধে উভয়ই প্রায় সমান এবং ব্যাপক উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং ব্যাপকভাবেই একে অপরকে আক্রমণে এবং আঘাত আনতে সক্ষম হয়েছে। ঠিক একই রকম চীন পাকিস্তানের থেকে আরও শক্তিশালী সামরিক রাষ্ট্র, যার ফলে চীনের ভারতকে আক্রমণ করতে বাংলাদেশ রাষ্ট্রে কোনো সাহায্যের প্রয়োজন হবে না এবং এই তিস্তা প্রকল্প থেকে কোনো সাহায্য নিতে হবে না। শিলিগুড়ি করিডোর আক্রমণ বা অন্যান্য প্রদেশে আক্রমণ করতে চাইলে চীন বিশেষ করে বাংলাদেশের কোনো সাহায্যের তার প্রয়োজন পড়বে না। কারণ চীন একটি অত্যন্ত দক্ষ এবং বড় সামরিক বাহিনী রয়েছে, যেটি পাকিস্তানের থেকে আকারে বহুগুণ বড় এবং অস্ত্রশস্ত্রেও পাকিস্তান থেকে অনেক বড়, যার ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশ রাষ্ট্রের বা এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বা তিস্তা প্রকল্প থেকে চীনের তেমন কোনো সাহায্য নেওয়ার প্রয়োজনই নেই। বিশেষ করে ভারত আক্রমণের ক্ষেত্রে তা যেমনটি দেখা যাচ্ছে পাকিস্তানেরও প্রয়োজন পড়ে নাই, যার ফলে ভারতের এখানে আপত্তি কিছু নেই। বরং ভারতের তার পশ্চিমবঙ্গ সহ আসাম, বিহার এবং 7 সিস্টার এই রাজ্যগুলোর জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দরকে একটি করিডোর দেওয়া যাবে, ভাড়া দেওয়া যাবে। এক্ষেত্রে রাজস্ব আদায় হবে বড় অঙ্কের, যেহেতু ভারতের মূলত এই রাজ্যগুলোর জন্য উন্নয়নের জন্য এই সমুদ্র বন্দরটি প্রয়োজন, বিশেষ করে তার করিডোর প্রয়োজন। সেক্ষেত্রে করিডোর দিতে কোনো অসুবিধা হবে না। পাশাপাশি বাংলাদেশেরও গার্মেন্টস পণ্য সহ অন্যান্য পণ্য দ্রুত বিশেষ করে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রেও চট্টগ্রাম সমুদ্র বন্দরটি দেখা যায় অত্যন্ত এটি এক প্রকার জ্যাম লেগে থাকে। এখানে এটি মূলত লোক নিতে পারতেছে না। বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে আরও বড় হবে। সেই ক্ষেত্রে অবশ্যই এই সমুদ্র বন্দরটি দ্রুতই তৈরি করতে হবে, যার ফলে মাতারবাড়ি সমুদ্র বন্দর প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা এই প্রকল্পটিও দ্রুতই শুরু করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।